আমরা তাহলে শুরু করি। আচ্ছা, ওই দিন আমরা বলছিলাম প্রথমে কিন্তু ডেভেলপ হয়েছিল আসলে ডিসি, পরে ডিসি থেকে আমাদের কিন্তু এসিতে মানে চলে আসছিল, মানে চলে আসছে আর কি। তো এটা কেন হলো? কেউ কি বলতে পারবেন? ওটার কারণটা ছিল কি, ডিসিতে কিন্তু আমরা অ্যাভেলেবেল ভোল্টেজ আমরা পাচ্ছিলাম না। আর একটা হচ্ছে কি, আমাদের যে ম্যাক্সিমাম যে ডিসি মেইনলি ইন্ডাস্ট্রিতে যে অসুবিধাটা হলো, সেটা হচ্ছে আমাদের যে যে ইকুইপমেন্ট জেনারেটর অথবা মোটর যেগুলোই আছে না কেন, এগুলো কিন্তু সব সময় মানে সিম্পল হচ্ছে এসিতে, মানে ডিজাইন করা এসিতে। মেনলি সে কারণে আসলে অনেক বেশি ডেভেলপ করছে এসি। আমরা বলছিলাম মানে বর্তমানে কত, 765 কেবি, 765 কেবি পর্যন্ত মোটামুটি মানে ডেভেলপ হলো। আরো আছে মানে বাংলাদেশে দুটা লাইন আছে, একটা হচ্ছে পটুয়াখালী পায়রা থেকে, না ওই যে মহেশখালী থেকে চিটাগং একটা আসবে লাইন, এটা হচ্ছে 765 কেবি। বাংলাদেশে এক্সিস্টিং যে ট্রান্সমিশন লাইন আছে ওইটার ভোল্টেজ কত? হ্যালো, আমাদের যে এক্সিস্টিং ট্রান্সমিশন লাইন আছে এটার ভোল্টেজ হচ্ছে মানে এখনো পর্যন্ত সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 400 কেবি। পরবর্তীতে আমরা কিন্তু 765 কেবিতে যাবো আর কি। আচ্ছা, এখন তাহলে আমরা সামনের দিকে আগাই। এইচভিডিসি ট্রান্সমিশন লাইন, এইচভিডিসি ট্রান্সমিশন লাইন হ্যাঁ, এইচভিডিসি ট্রান্সমিশন লাইন এটা মেইনলি বর্তমানে মানে প্রথমে ডেভেলপ করা হয়েছিল মানে আইসোলেশনের জন্য বাংলাদেশে। কেউ কি জানেন বাংলাদেশে এইচভিডিসি ট্রান্সমিশন লাইন কি কোথাও আছে? যে আমাদের যে ইন্ডিয়া থেকে আমাদের যে বেড়ামারাতে যেটা আছে ওইটা কিন্তু একটা এইচভিডিসি মানে সাবস্টেশন। এটা কেন করা হলো? এটা করার মেইন কারণ হচ্ছে এই যে আমরা একটু দেখবো যে আমাদের কিন্তু আইসোলেশনের জন্য। আইসোলেশন কেন দরকার? কারণ হচ্ছে যখন দুইটা দেশের আসলে ট্রান্সমিশন লাইন ইন্টারকানেক্টেড হয়, তখন
যাতে ইন্ডিয়াতে কোনো ফল্ট হলে এটা যাতে এদিকে প্রপাগেট না করে বাংলাদেশের দিকে, এটাই মেইন কারণ। বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করে বিভিন্ন ভাইভাতে, কারণ এইচভিডিসি কেন ইউজ করা হয়েছে। এটা কিন্তু অনেক বেশি কস্টলি আর কি, প্রায় 1500 কোটি টাকার মতো পড়ছে জাস্ট একটা সাবস্টেশন। নর্মাল সাবস্টেশন যদি তৈরি করা হতো, নর্মাল যে মাত্র নর্মাল যে সাবস্টেশন তৈরি করা হলে এটা এটা খরচ করতো ম্যাক্সিমাম 150 থেকে 200 কোটি টাকা, কিন্তু যে এইচভিডিসি যেটা তৈরি করা হয়েছে ওটা হচ্ছে প্রায় 1500 থেকে 1700 কোটি টাকার মতো খরচ হয়েছে। কিন্তু এত কস্টলির পরেও আমরা কিন্তু এইচভিডিসি মানে ডেভেলপ করা হয়েছে। কারণটা হচ্ছে কি, এইচভিডিসির ডেভেলপের উদ্দেশ্যটা হচ্ছে যাতে দুইটা সিস্টেম আইসোলেট করা যায়। মানেটা কি, কারণ ইন্ডিয়াতে যদি কোনো ফল্ট হয়, যাতে এটা এদিকে প্রপাগেট না করে। যে এখানে যে সিস্টেমটা আছে এটা প্রথমে করে এসি থেকে ডিসি তে, ইন্ডিয়ান সাইড থেকে যে এসি আসে ওটাকে ডিসি তে কনভার্ট করা হয়। কনভার্ট করার পরে ওইটা কিন্তু আবার এসি তে কনভার্ট করা হয়। সো ইচ্ছা মতো কিন্তু দেখেন, প্রথমে এসি থেকে ডিসি তে কনভার্ট হলো, আবার ডিসি থেকে আবার এসি তে কনভার্ট হলো। সো ইচ্ছা মতো কিন্তু আপনি কনভার্সনটা করতে পারবেন। এটা হচ্ছে ব্যাক টু ব্যাক ডিসি, যেটা বাংলাদেশে আছে ওটা হচ্ছে ব্যাক টু ব্যাক ডিসি। কারণটা হচ্ছে কি, এখানে প্রথমে এসি থেকে ডিসি, এটা কিন্তু খুবই একটা মনে করেন খুব অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ডেভেলপ করা হচ্ছে। আর একটা হচ্ছে ডিসি ট্রান্সমিশন, যেটা হচ্ছে দুইটা সাবস্টেশন দুই জায়গায় থাকবে। আর বাংলাদেশে যেটা আছে ওটা কিন্তু ব্যাক টু ব্যাক ডিসি। এটা কিন্তু বিভিন্ন জায়গায় কোশ্চেন ধরে আর কি, এটা কেন ইউজ করা হচ্ছে, এই জিনিসগুলো আসলে এখানে বলা হয়েছে। এই জিনিসগুলো এখানে বলা হয়েছে কেন আসলে এইচভিডিসি লাইন অথবা ব্যাক টু ব্যাক ডিসি সাবস্টেশন ইউজ করা হচ্ছিল। আচ্ছা, এখন তাহলে আমরা ওভারঅল আসলে কিরকম করে একটা পাওয়ার সিস্টেমটা ইয়া হয় আমরা একটু দেখবো। মানে পাওয়ার সিস্টেমের স্ট্রাকচারটা কি, মানে এটা ফরমেশনটা কিরকম হয়। নরমালি বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করে বাংলাদেশের জেনারেশন ভোল্টেজটা কত, এটা কিন্তু একটু লিখে রাখেন। বাংলাদেশের জেনারেশন ভোল্টেজটা নরমালি হচ্ছে 11 কেভি। সাধারণত জেনারেশন ভোল্টেজটা 11 কেভি থেকে 15 কেভি হয়, মানে 11 থেকে 15 কেভিতে। বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করে বাংলাদেশের জেনারেশন ভোল্টেজটা কত, বাংলাদেশের জেনারেশন ভোল্টেজটা 11 কেভি। তা মানেটা কি, কোন একটা জেনারেটর বাংলাদেশের যে এক্সিস্টিং পাওয়ার সিস্টেম আছে, মানে পাওয়ার স্টেশন গুলো আছে, এখানে যে ভোল্টেজ জেনারেশন হয় সাধারণত এটা 11 কেভিতে হয়। আচ্ছা,
এরপরে ওইটাকে স্টেপ আপ করা হয়। স্টেপ আপ করার মেইন কারণটা হচ্ছে হাই ভোল্টেজ বাড়ানো, ভোল্টেজ বাড়ানো। আচ্ছা, ভোল্টেজ বাড়ালে যেটা হবে আসলে আমাদের কিন্তু ট্রান্সমিশন লসটা কমবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ক্রস সেকশনাল যে এরিয়া আছে, ভোল্টেজ বাড়ানো মানে আসলে কারেন্ট কমে যাবে। মানে আমি আইডিয়ালি যদি ধরেন ভোল্টেজ বাড়ানো মানে পাওয়ার তো কনস্ট্যান্ট, তার মানে যদি ভোল্টেজ বাড়াতে হয় আমরা কিন্তু ভোল্টেজ বাড়ালে আমরা কিন্তু কারেন্টের পরিমাণ কমে যাবে। তাহলে প্রথমে আমাদের যে এক্সিস্টিং সাবস্টেশন গুলো আছে ওগুলো ভোল্টেজ প্রডিউস করে 11 কেভিতে, পরে এই 11 কেভিটা স্টেপ আপ করে 132 কেভি অথবা 230 কেভি অথবা 400 কেভিতে মানে স্টেপ আপ করা হয়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়, এক্সিস্টিং লাইনের উপর বেস করে স্টেপ আপটা করানো হয়। আচ্ছা, এরপরে আমরা যদি কনজিউমার সাইডে যাই, আমরা এই যে এই জিনিসগুলো একটু দেখবো। এখানে অবশ্যই যেই এটা হচ্ছে আমেরিকান সিস্টেমের জন্য একটু দেওয়া আছে। নরমালি যেটা হয় একটা সাবস্টেশন থেকে 11 কেভিতে, এদিকে আছে বাংলাদেশে যদি আমরা কনসিডার করি, একটা সাবস্টেশন থেকে 11 কেভিতে এখানে আসে, এখান থেকে আবার ট্রান্সমিশন করে মানে স্টেপ আপ করে 232 কেভি 230 কেভিতে নিয়ে যাওয়া হয়। আবার 230 কেভি থেকে মানে ইচ্ছা করলে 500 কেভিতে অথবা আপনার মানে সুইটেবল যে এক্সিস্টিং লাইন আছে ওইটাতে কনভার্সন করা হয়। আচ্ছা, এরপর এটা তার মানে এটা 230 কেভি অথবা 400 কেভিতে ট্রান্সমিশন করার পর এটা যখন আবার হচ্ছে স্টেপ ডাউন করা হয়, স্টেপ ডাউন করে বাংলাদেশের ক্ষেত্রে এটা 11 কেভিতে স্টেপ ডাউন করা হয়, মানে 230 অথবা 400 যেটা যে এক্সিস্টিং লাইন আছে কন্টিনিউয়াস সাইটে 230 অথবা 400 যে এক্সিস্টিং লাইন আছে ওইটাকে আমাদের স্টেপ ডাউন করে আবার 11 কেভি অথবা 232 মানে 11 কেভি অথবা 400 কেভিতে মানে 11 কেভি অথবা 11 কেভিতে নিয়ে আসা হয় নরমালি ইন্ডাস্ট্রিগুলোতে বাল্ক পাওয়ার সাপ্লাইয়ের জন্য 3 ফেজ। এরপরও আবারও হচ্ছে এটাকে 400 কেভিতে নিয়ে আসা হয়, না 400 ভোল্টেজে নিয়ে আসা হয়, যেটা আসলে 3 ফেজ সাপ্লাইয়ের জন্য রেসিডেন্সিয়াল এরিয়াতে। এরপরও অনেক সময় এটাকে সিঙ্গেল ফেজে কনভার্সন করা হয়। যে এখানে এই জিনিসগুলো একটু বলা হয়েছে। এখানে যে সিস্টেমটা দেওয়া আছে এটা কিন্তু ইউএস এর সিস্টেমের জন্য। ওরা কিন্তু সাধারণত জেনারেশন করে 20 থেকে 24 কেবিতে। এই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় আমরা দুটা কথা বারবারই হচ্ছে আমাদের আসবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্পিনিং রিজার্ভ, আর একটা হচ্ছে কোয়ালিটি। স্পিনিং রিজার্ভ মানে কি, জিনিসটা হচ্ছে কি, একটা একটু একটু বুঝেন, এই জিনিসটা একটু লাগবে আসলে। একটা সাবস্টেশন যখন সাপোজ আশুগঞ্জের কথাই ধরেন, ওইখানে বোধহয় আমি হচ্ছে আসলে ভুলে গেলাম, ওইখানে বোধহয় মানে 6টা ইউনিট আছে, 6টা। সাধারণত কোন একটা সাবস্টেশনে যতগুলো ইউনিট আছে সবগুলো কিন্তু একসঙ্গে অপারেট করে না, সবগুলো একসঙ্গে অপারেট করা হয় না। সাধারণত আশুগঞ্জে সাধারণত 2টা 4টা ইউনিট সবসময় অপারেট করে।
তার মানে দুটা ইউনিট হচ্ছে রিজার্ভে রাখা হয়। এটাকে 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 বলা হয় স্পিনিং রিজার্ভ। এই রিজার্ভের আরেকটা কারণ আছে। জিনিসটা হচ্ছে কি, কোনো জায়গায় যদি পাওয়ার অন্য কোনো সাবস্টেশনে যদি কোনো কোনো জায়গায় যদি পাওয়ার সাপ্লাই দিতে অসুবিধা হয়, তার মানে কি লাইনে পাওয়ারের পরিমাণ কমে যাবে। লাইনের পাওয়ার পরিমাণ কমে গেলে এখন ইমার্জেন্সি ভিত্তিতে ওই পাওয়ারকে ব্যালেন্স করার জন্য আমাদের কিন্তু স্পিনিং রিজার্ভ ইউজ করা হয়। এরপরও আরেকটা কাজ হচ্ছে, স্পিনিং রিজার্ভ হচ্ছে যখন কোন একটা পাওয়ার সিস্টেম ব্ল্যাক আউট হয়ে যায়। তার মানে কি, কোন একটা পাওয়ার সিস্টেম যদি আউটেজে চলে যায়, যেমন হচ্ছে মানে শাটডাউনে চলে যায়, তখন কিন্তু পাওয়ার সিস্টেমকে ইনিশিয়াল এনার্জাইজ করার জন্য আমাদের কিন্তু স্পিনিং রিজার্ভটা খুব জরুরি। কারণ এই স্পিনিং রিজার্ভ দিয়ে আমরা কিন্তু কোন একটা সিস্টেমের অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে ওটা কিন্তু আমরা কন্ট্রোল করি। সো বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে স্পিনিং রিজার্ভটা কি এবং এটার গুরুত্ব কি। আমরা কিন্তু ওই যে এই যে ইলেকট্রিক্যাল মেশিন 1 আছে না, ওখানে কিন্তু আমরা পড়ছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা জেনারেটর যে পাওয়ার আছে, ওটার কিন্তু রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে। রিয়েল পাওয়ার ব্যালেন্স করা হয় অথবা কন্ট্রোল করা হয় ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন করে। বারবার বলতেছি, ফ্রিকোয়েন্সির উপর রিয়েল পাওয়ার ডিপেন্ড করে, আর রিঅ্যাক্টিভ পাওয়ার ডিপেন্ড করে অথবা কিউ ডিপেন্ড করে ভোল্টেজের উপর। আর এই ভোল্টেজটা কন্ট্রোল করা হয় কিন্তু ফিল্ড কারেন্ট দিয়ে। ফিল্ড কারেন্ট দিয়ে আমাদের কিন্তু মানে জেনারেটরের ক্ষেত্রে এই ভোল্টেজটা কন্ট্রোল করা হয় ফিল্ড কারেন্ট দিয়ে, আর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা হয় প্রাইম মুভার দিয়ে অথবা গভর্নর কন্ট্রোল যেটাকে বলি আমরা, ওইটা দিয়ে। এটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কোশ্চেন করে। যদি তার মানে কি, যদি কোনো একটা জেনারেশন ইউনিট থেকে আপনি যদি রিয়েল পাওয়ার কন্ট্রোল করতে চান, তখন আসলে কন্ট্রোল করতে হবে ফ্রিকোয়েন্সিকে। তার মানে ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে হলে আপনাকে প্রাইম মুভার কন্ট্রোল করতে হবে। প্রাইম মুভার কন্ট্রোলকে আমরা হয়তো সাধারণত গভর্নর কন্ট্রোল বলা হয়। আর রিঅ্যাক্টিভ পাওয়ার যখন, এটা কিন্তু বারবার বলছি, এটা জেনারেটরের ক্ষেত্রে, কারণ আমরা পরবর্তীতে দেখবো আসলে লাইনের রিঅ্যাক্টিভ পাওয়ার কমানোর জন্য, ব্যালেন্স করার জন্য অনেকগুলো প্রসেস আছে, মানে অনেকভাবে করা যায় আসলে। একটা জেনারেটরের রিয়েল পাওয়ার ব্যালেন্স করার জন্য আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে হয় অথবা গভর্নর কন্ট্রোল করতে হয়। আর রিঅ্যাক্টিভ পাওয়ার ব্যালেন্স করার জন্য এই জিনিসগুলো এখানে আমার দেখানো হচ্ছে। রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু ভোল্টেজ কন্ট্রোল করা লাগে। তার মানে ভোল্টেজ কন্ট্রোল মানে কি, আমাদের কিন্তু ফিল্ড কন্ট্রোল করা লাগে। এখন কোশ্চেন আসতে পারে, কেন আসলে রিয়েল পাওয়ার স্পিডের উপর ডিপেন্ড করে, অথবা রিঅ্যাক্টিভ পাওয়ার কেন আসলে স্পিডের উপর ডিপেন্ড না করে ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এখানে কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে, আমরা তাহলে প্রথমটার দিকে আসি। রিয়েল পাওয়ার বাড়ানো মানে আসলে জেনারেটরের ক্ষেত্রে ওই জেনারেটরটা যত বেশি মানে স্পিন করবে, তার মানে ঘুরবে। সো যত বেশি প্রাইম মুভার মানে কি, প্রাইম মুভার হচ্ছে যেটা দিয়ে জেনারেটরকে
ঘোরানো হয়। বিভিন্ন জেনারেটরের ক্ষেত্রে প্রাইম মুভার হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন হাইড্রো জেনারেটরের ক্ষেত্রে প্রাইম মুভার হচ্ছে পানি, ওয়াটার। আর গ্যাস গ্যাস জেনারেটর থেকে জেনারেটরের ক্ষেত্রে প্রাইম মুভার হচ্ছে গ্যাস। প্রাইম মুভার হচ্ছে তার মানে প্রাইম মুভারটা হচ্ছে যেটা দিয়ে আসলে জেনারেটরকে স্পিনিং করা হবে, যেটার ফোর্সের কারণে জেনারেটরটা স্পিন করবে। এখন নর্মাল অবস্থায় কি, যত বেশি ফোর্সিং হবে তত বেশি আসলে রোটেশন তৈরি হবে, যত বেশি রোটেশন তৈরি হবে জেনারেটরের আউটপুটের পরিমাণ তত বেশি বাড়বে। এই কারণে জেনারেটরের রিয়েল পাওয়ারটা স্পিডের উপর ডিপেন্ড করে। যে এই জিনিসগুলোই আবার বলা হচ্ছে আসলে। এরপর তো ট্রান্সমিশন লাইনের পাওয়ার এবং ভোল্টেজ কন্ট্রোল প্রাথমিক অবস্থায় দেখেন, প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করা হয়, মানে এটা পাওয়ার এবং ভোল্টেজ কন্ট্রোলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি কন্ট্রোল আর একটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্রোল। প্রাইমারি কন্ট্রোল ক্ষেত্রে যেটা হয়, প্রাইমারি মানে কি, যেটা আশেপাশে যে ইকুইপমেন্ট গুলো আছে ওগুলো দিয়ে প্রথমে চিন্তা করা হয়, পাওয়ারটা কন্ট্রোল করা হয়, মানে কন্ট্রোল করার জন্য। এক্ষেত্রে প্রাইমারি কন্ট্রোলের ক্ষেত্রে স্ট্যাটিক বার কম্পেনসেটর অথবা আমরা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করি, অথবা ফেজ শিফটিং ট্রান্সফরমার ইউজ করি, মানে যেটা সাধারণত সাবস্টেশনে থাকে, অথবা একটু আগে বললাম এসবিডিসি কন্ট্রোলের ক্ষেত্রে। তার মানে আমরা যদি লাইনে রিএক্টিভ পাওয়ার অথবা রিয়েল পাওয়ার কন্ট্রোল করতে চাই, প্রথমে আমাদের টার্গেট থাকতে হবে প্রাইমারি কন্ট্রোলের দিকে। প্রাইমারি কন্ট্রোল মানে কি, যে জায়গায় আসলে রিয়েল পাওয়ার এবং রিএক্টিভ পাওয়ারের ইমব্যালেন্স হয়েছে, ওইসব জায়গার আশেপাশে যে ইকুইপমেন্ট আছে ওগুলো দিয়ে এই ইমব্যালেন্সটা ব্যালেন্স করার ট্রাই করা হয়। তার মানে রিএক্টিভ পাওয়ার ইমব্যালেন্স হলে এটাকে ব্যালেন্স করার ট্রাই করা হয়, তার আশেপাশে যে ইকুইপমেন্ট গুলো আছে মানে ওটা দিয়ে রিএক্টিভ পাওয়ারটা ব্যালেন্স করা হয়। যে এইটা একটু একটু পজ করেন, আমরা হচ্ছে এই 5 মিনিট পরে আসছে, একটু আমার কল আসছে। তাহলে আমরা আবার শুরু করি। তাহলে এখানে যে রিএক্টিভ পাওয়ার কন্ট্রোলটা, আমরা সাধারণত দুই ধরনের কন্ট্রোল হয়। একটা হচ্ছে প্রাইমারি কন্ট্রোল আর একটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্রোল। প্রাইমারি কন্ট্রোলের মধ্যে সাধারণত প্রাইমারি কন্ট্রোল বলতে বোঝানো হচ্ছে কোনো একটা ইকুইপমেন্টের, মনে করেন কোনো একটা ইকুইপমেন্টের আশেপাশে যে মানে কোনো একটা ট্রান্সমিশন লাইনে, মনে করেন কোনো একটা ট্রান্সমিশন লাইনে রিএক্টিভ পাওয়ারের ভেরিয়েশন হলো, তখন প্রথমে ট্রাই করা হয় ট্রান্সমিশন লাইনের যে আশেপাশে যে ইকুইপমেন্ট অথবা আশেপাশে যে সাবস্টেশন আছে ওইটা দিয়ে এই ট্রান্সমিশন লাইনের যে রিএক্টিভ পাওয়ার আছে ওইটাকে ব্যালেন্স করার জন্য। যদি এটা দিয়ে ব্যালেন্স করা পসিবল না হয়, তখন আসলে আমরা মেইনলি সেকেন্ডারি কন্ট্রোলে যাই। সেকেন্ডারি কন্ট্রোল হচ্ছে কোন একটা পাওয়ার স্টেশনের যে পাওয়ার যে আশেপাশে যে পাওয়ার স্টেশন আছে, ওই পাওয়ার স্টেশনের যে রিএক্টিভ পাওয়ার যে কন্ট্রোল আছে, মানে ওই পাওয়ার স্টেশনের যে ফিল্ড কন্ট্রোল করে আমরা কিন্তু রিএক্টিভ পাওয়ার কন্ট্রোল করি। সো ট্রান্সমিশন লাইনে যে ভোল্টেজ এবং কন্ট্রোল, এটা তার মানে
দুইভাবে কন্ট্রোল করা হয়, একটা হচ্ছে প্রাইমারি কন্ট্রোল আর একটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্রোল। এখানে যেগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু প্রাইমারি কন্ট্রোল। এটা হচ্ছে প্রাইমারি কন্ট্রোল। বিভিন্ন জায়গায় এটা কিন্তু মানে কোয়েশন করে আর কি। এই যে স্ট্যাটিক বার কম্পেনসেটর, এটা সাধারণত ক্যাপাসিটর ব্যাংকে বোঝানো হচ্ছে। সিনক্রোনাস কন্ডেন্সার, এটাও কিন্তু আমরা পড়ছিলাম। এটা হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর, যখন ওভার স্পিডে রান করা হয় তখন কিন্তু একটা সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে কাজ করা হয়, ওভার স্লিপে যখন রান করা হয়। এটা কিন্তু আমরা পড়ছিলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের মেইন কথায় চলে আসা যাক। একটা পাওয়ার সিস্টেম বিভিন্ন জায়গায় বারবার কোয়েশন করে। একটা পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমে কোনো একটা ফল্ট হলেই, একটা পাওয়ার সিস্টেমে যদি কোনো একটা ফল্ট অকার করে, তখন আমরা কিন্তু সহজে ওই পাওয়ার সিস্টেমটা কিন্তু মানে যে পাওয়ার স্টেশন আছে ওইটাকে কিন্তু কেউ শাটডাউনে চলে যায় না। এই যে পাওয়ার সিস্টেমের যে ওটা কিন্তু সহজে আমরা শাটডাউন নিয়ে যাই না। কারণ একটা আপনি যদি এই যে ফুল পাওয়ার জেনারেশনের কথাই বলেন, একটা কিন্তু জেনারেটর অন করার জন্য, তার মানে একটা জেনারেটর রান অন কন্ডিশনে আসার জন্য মিনিমাম 5 থেকে 6 দিন লাগবে। সো আমরা সহজে কিন্তু একটা সাবস্টেশনকে, একটা জেনারেশন ইউনিটকে সহজে আউটেজে নিয়ে যায় না, অথবা শাটডাউনে নিয়ে যায় না। এখানে ওই ওই কারণগুলো আসলে কোন অবস্থায় গেলে আমরা একটা জেনারেটর ইউনিট আসলে শাটডাউনে নিয়ে আসবো, ওইটাই দেখানো হচ্ছে। নর্মাল অবস্থায় এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এরপরে যদি কোনো একটা অ্যাবনর্মাল কন্ডিশন দেখা যায়, প্রথমে সে অ্যালার্ট দেবে। সিস্টেমে যদি অ্যাবনর্মাল কন্ডিশন অকার করে, তার মানে কি কোনো একটা সিস্টেমের লাইনের ভোল্টেজের পরিমাণ বেড়ে যেতে পারে, কারেন্টের পরিমাণ বেড়ে যেতে পারে, ফ্রিকোয়েন্সি সুইং বেড়ে যেতে পারে। তার মানে যে পাওয়ারের যে কোয়ান্টিটি গুলো আছে, এগুলোর যদি কোনো একটার বেশ মানে উল্লেখযোগ্য পরিমাণ যদি অ্যাবনর্মাল কন্ডিশন অকার করে, তখন প্রথমে সে অ্যালার্ম দেবে, মানে অ্যালার্ট করবে। অ্যালার্ট করার পর একটু দেখেন, অ্যালার্ট করার পর যদিও যদি এটা আবার পারসিস্টেন্টলি অকার করে, তার মানে এটাকে সলভ করা যদি পসিবল না হয়, তো তখন সেটা এমার্জেন্সি কন্ডিশনে যায়। এরপর এমার্জেন্সি কন্ডিশনে যাওয়ার পর একটু দেখেন, এমার্জেন্সি কন্ডিশনে যাওয়ার পর যদি প্রথমে দেখেন নর্মাল কন্ডিশন, কোন একটা ফল্ট অকার করলো, অকার করার পর সে দেখবে কি ফল্ট অকার করলে লাইনের মধ্যে কারেন্টের পরিমাণ বেড়ে যাবে। এখন এই বেড়ে যাওয়াটা একটু দেখেন, এই বেড়ে যাওয়ার কারণে লাইনের মধ্যে একটা আসলে অ্যাবনর্মাল কন্ডিশন অকার করবে। এই অ্যাবনর্মাল কন্ডিশন অকার করলে প্রথমে করা হবে কি, সেই ওই সিস্টেমে হচ্ছে একটা অ্যালার্ম দেবে অথবা অ্যালার্ট দেবে, দেখাবে কি এখানে এক্ষেত্রে এখানে ফল্ট অকার করছে, তো এখানে লাইনে একটা কারেন্টের পরিমাণ বেড়ে গেল, মানে স্বাভাবিক অবস্থায় যে রেটেড কারেন্ট আছে ওইটার থেকে অনেক বেশি পরিমাণ বেড়ে গেল। আচ্ছা, প্রথমে আসলে এটা তাহলে অ্যালার্ম দিল, অ্যালার্ম দেওয়ার পর সে করবে কি, সে প্রথমে ট্রাই করা হবে এই এই কন্ডিশনটা যাতে হচ্ছে রিডিউস করা যায়, এলিভিয়েট করা যায়, মানে এই অ্যাবনর্মাল কন্ডিশনটা যাতে দূর করা যায়, ওটা ট্রাই করে নর্মাল কন্ডিশনে নিয়ে আসা হবে। যদি দূর করা পসিবল না হয়, তখন ওইটা আবার এমার্জেন্সি কন্ডিশনে চলে যায়। এমার্জেন্সি কন্ডিশনে চলে যাওয়ার পরও এখানে ট্রাই করা হয় এটা আবার পূর্বের অবস্থানে ফিরে আনা যায় কিনা। যদি এক্ষেত্রে যদি পূর্বের অবস্থানে ফিরে আনা না যায়, তখন এটাকে এক্সট্রিম কন্ডিশনে নিয়ে যাওয়া হয়, মানে এক্সট্রিম কন্ডিশনে চলে যায়। এখন
এই এক্সট্রিম কন্ডিশন মানেটা কি? এক্ষেত্রে হচ্ছে আসলে যে পাওয়ার ইউনিট আছে, অথবা যে জেনারেটিং ইউনিট আছে, ওইটাকে আসলে শাটডাউনে নিয়ে যাওয়া হয়। এই এক্সট্রিম কন্ডিশন দুইভাবে অকার করতে পারে। এটা হচ্ছে ডিরেক্টলি অ্যালার্ট থেকে এক্সট্রিম কন্ডিশনে চলে যেতে পারে, এটা হচ্ছে সিভিয়ার যদি কোনো ফল্ট হয়, অথবা অ্যালার্ট থেকে এমার্জেন্সিতে গিয়ে আবার এক্সট্রিম কন্ডিশনে চলে যেতে পারে। কিন্তু খবরদার কোনো সময় কিন্তু নর্মাল থেকে কোনো একটা ফল্ট অকার করছে, সে অ্যালার্ম না দিয়ে ডিরেক্টলি শাটডাউনে কখনো যাবে না। সে প্রথমে অ্যালার্ম দেবে, অ্যালার্ম দিয়ে মানে প্রথমে ওইটাকে ওই যে অ্যাবনর্মাল কন্ডিশন, ওইটাকে এলিভিয়েট করার ট্রাই করবে। যদি এক্ষেত্রে যদি পসিবল না হয়, এই অ্যাবনর্মাল কন্ডিশনটা যদি দূর করা পসিবল না হয়, তখন সেই সরাসরি এক্সট্রিম কন্ডিশনে চলে যেতে পারে, অথবা ইমার্জেন্সি দিয়ে আবার এক্সট্রিম কন্ডিশনে চলে যেতে পারে। এক্সট্রিম কন্ডিশন মানে হচ্ছে এই সিস্টেমটা শাটডাউনে চলে গেছে। এরপর এক্সট্রিম কন্ডিশনে চলে যাওয়ার পর এটা কিন্তু আবার রেস্টোরেটিভ কন্ডিশনে চলে আসতে হবে। এক্সট্রিম কন্ডিশন থেকে কোনো সময় অ্যালার্ট অথবা ইমার্জেন্সিতে ব্যাক করতে পারবে না, কারণ এই ক্ষেত্রে যেহেতু সাবস্টেশনটা শাটডাউনে চলে গেছে, এই কারণে এটাকে আবার হচ্ছে রিস্টোর করতে হবে। এবং রেস্টোরেটিভ কন্ডিশন থেকে আপনি হচ্ছে অ্যালার্ট কন্ডিশনে নিয়ে আসতে পারেন, অথবা হচ্ছে নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে এই যে এইভাবে হচ্ছে কোনো একটা পাওয়ার সিস্টেমে কন্ট্রোল করা হয়। তার মানে কোনো একটা পাওয়ার সিস্টেমে যদি কোনো একটা অ্যাবনর্মাল পজিশন অকার করে, তখন কিন্তু কোনো সময় ডিরেক্টলি এই পাওয়ার ইউনিটটা শাটডাউনে চলে যাবে না। এই পাওয়ার ইউনিটটা প্রথমে অ্যালার্ম দেবে, অ্যালার্ম দেওয়ার পরে শাটডাউনে চলে যাবে। এই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। এই জিনিসগুলো আমরা একটু আরেকটা কন্ট্রোল হায়ারার্কি, তার মানে আসলে কোনটাকে মানে কন্ট্রোল হায়ারার্কি মানে কি? একটা হচ্ছে অবস্থান আর কি, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। আচ্ছা, কোন জায়গায় মনে করেন ফল্ট হলো, এইখানে যে ফল্ট হওয়ার পর মনে করেন এই যে মনে করেন এই যে এই ইউনিটটার মধ্যে ফল্ট হলো কোনো একটা, তখন আমরা এই জিনিসটার মধ্যে ফল্ট হলে তখন আমরা প্রথমে ট্রাই করব আসলে ফল্টটা কতটুকু সিভিয়ার। এই ইউনিটের মধ্যে ফল্ট হলে আমরা কিন্তু এই লাইনটাকে ডিসকানেক্ট করে দেবো। হ্যাঁ, এই লাইনটাকে আমরা ডিসকানেক্ট করে দেবো। আমরা কিন্তু এই ইউনিটের ফল্ট হওয়ার জন্য আমরা কিন্তু পুরো সিস্টেমটাকে ডিসকানেক্ট করতে পারবো না, কারণ এই মনে করেন এখানে কোনো একটা ফল্ট হলো, তখন কিন্তু যেহেতু লাইনটা এই দিক থেকে এখানে চলে আসতেছে, সো আমাদের কিন্তু পুরো পুরো সিস্টেম আমাদের কিন্তু শাটডাউনে যাবে না। সো আমাদের যদি প্রথমে যদি ফল্ট হয়, তার মানে প্রথমে অ্যাসোসিয়েট যে ইউনিটটা আছে, অ্যাসোসিয়েট যে লাইনটা আছে, ওইটাকে ঠিক করার ট্রাই করতে হবে। যদি ওইটা যদি ঠিক না হয়, তাহলে অ্যাসোসিয়েট লাইনটা আমরা পরবর্তী দেখবো আসলে সার্কিট ব্রেকার এবং রিলে ইউজ করে আমরা আউটেজে নিয়ে যাই। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখানে আসলে দেখাচ্ছি। এরপর মনে করেন এই জেনারেটর ইউনিটে ফল্ট হলো, এটা
জেনারেটর ইউনিটে একটা ফল্ট হলো। এই ফল্ট হওয়ার পর আমরা কিন্তু কোনো সময় আসলে এটা কিন্তু করব না, এটা কিন্তু করা যাবে না কোনো সময়। এখানে সার্কিট ব্রেকার অপারেট করা যাবে না। এটা অপারেট করলে কি হবে, যেহেতু জেনারেটর ইউনিট এটা তো এদিকে দিচ্ছে, এটাতে এদিকে কারেন্ট ফ্লো করতেছে। এখন যদি এখানে এই ফল্টের জন্য এখানে যদি কোনো একটা সার্কিট ব্রেকার অপারেট করে, তখন যেটা হবে কি, এই দুইটা তো আসলে ঠিক আছে, এই দুইটা তো ঠিক আছে, এখানে এই এই প্রথম দুইটা কিন্তু এখানে কোনো ফল্ট অকার করে নাই। সো এগুলো দিয়ে যে পাওয়ার এদিকে সাপ্লাই দেবে, ডেলিভার করবে, এটা কিন্তু পসিবল হবে না। সো কোনো একটা যদি ফল্ট অকার করে, এটা যদি কোনো একটা ফল্ট যদি অকার করে, প্রথমে অ্যাসোসিয়েট লাইনটাকে আসলে ট্রিপ করানো হবে। বারবার বলতেছে অ্যাসোসিয়েট লাইনটাকে ট্রিপ করানো হবে। এটা হচ্ছে আসলে কন্ট্রোল হায়ারার্কি, মানে কোনটার পর কোনটা। যদি এটা যদি ট্রিপ না করে এবং আরেক জায়গায় যদি ফল্ট হয়, মনে করেন এখানে এই দুইটা লাইন হচ্ছে ফল্ট হয়েছে, প্রথমে এই দুইটাকে ট্রিপ করানো হবে। যদি ট্রিপ না হয় তখন হচ্ছে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। সহজে কিন্তু কন্ট্রোল হায়ারার্কির দিকে আমরা কিন্তু মানে উপরের হায়ারার্কির দিকে আমরা যাব না। কারণ যত বেশি উপরের হায়ারার্কির দিকে যাওয়া হবে, তত বেশি আমাদের কিন্তু আমাদের সিস্টেমটা আউটেজে থাকার পসিবিলিটিটা বেড়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বারবার কোয়েশ্চেন করে, স্ক্যাডা কি? স্ক্যাডা কি, এটা একটু লিখে রাখেন। স্ক্যাডাটা কি? স্ক্যাডা কি? সুপারভাইজারি কন্ট্রোল এবং ডাটা অ্যাকুইজিশন। এটা শুধুমাত্র আসলে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে আসলে ইউজ করা হয়। মোটামুটি কোন একটা গ্যাস সিস্টেমের ক্ষেত্রে, মানে এই যে বাংলাদেশে যে তিতাস অথবা বিভিন্ন ধরনের গ্যাস ফিল্ড আছে, ওগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। আর মানে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তো ইউজ করা আছে আসলে। এটা মানেটা কি, স্ক্যাডাতে আসলে অবজারভেশন করা হয় কোন একটা লাইনে। বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যাডা হচ্ছে মিরপুরে, এই যে পিজিসিবি যে স্ক্যাডা আছে, ওটা হচ্ছে এনএলডিসি আর কি। এটাতে কোন একটা লাইনের এটাতে সাধারণত অবজার্ভ এবং এটা দিয়ে কন্ট্রোল করা হয়। মানেটা কি, কোন একটা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লাইনে আছে সাবস্টেশন, মানে বিভিন্ন পাওয়ার সিস্টেমের যে বিভিন্ন সাবস্টেশন ইকুইপমেন্ট এবং বিভিন্ন যে ট্রান্সমিশন লাইন আছে, ওটার ডাটাগুলো এখানে দেখা যায়, মানে দেখানো হয়। এরপর কোনো একটা জায়গায় যদি অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হয়, তার মানে কি, ফল্ট হলে কারেন্টের পরিমাণ বেড়ে যায় এবং ভোল্টেজ কলাপস করে। ওটা যদি এখানে দেখা যায়, তখন ওই এসোসিয়েট লাইনটাকে অটোমেটিক্যালি ওটা আসলে ট্রিপ করে, মানে কিছুটা সময় দিয়ে অ্যালার্মিং কন্ডিশনে গিয়ে ওটা ট্রিপ করে। এটাই মেইনলি আসলে স্কেডার প্রধান কাজ। কার কোনো কোয়েশ্চন আছে এই পর্যন্ত? না স্যার। কারণ অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। হ্যাঁ, এক্সাম রুলে আমি ডাকি অনেক সময়, সবাই একটু আনমিউট করেন।
জি স্যার আছি 701 স্যার। এক্সাম রোল হচ্ছে 702, গতদিন ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই 701 উনি নাই? ফজলুর ফজলুর রাকিব সায়েম 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 আছেন? আচ্ছা, সিদ্দিক জামান? জি স্যার আছি, আচ্ছা, গতদিনও ছিলাম স্যার। ঠিক আছে। মাহমুদুল ইসলাম চয়ন? মাহমুদুল ইসলাম চয়ন? আছি। নাজমুল সাকিব? নাজমুল সাকিব 704 704। মামুন শেখ? আইমান আনিস ইসলাম 706 706। মাইনুল হুসাইন? প্রেজেন্ট স্যার। মুর্শেদ আলম? প্রেজেন্ট স্যার। শাব্বাত হুসাইন? প্রেজেন্ট স্যার। সৈয়দ আহমেদ বিন নজরুল? প্রেজেন্ট স্যার। আছি স্যার, কতদিনও ছিলাম স্যার। আচ্ছা, মেহেদী হাসান? ইয়েস স্যার। স্যার গত ক্লাসে ছিলাম স্যার। ঠিক আছে। সানজিদ সাব্বির শাকিল? শাকিল? স্যার আছে স্যার, ছিল স্যার। সৈয়দ দুহাউদ্দিন? স্যার ও ওয়েটিং রুমে ঢুকতে পারতেছে না। ইয়েস স্যার। ওয়েটিং রুম না, ওয়েটিং রুম তো আসলে। ইয়েস স্যার। আচ্ছা। জারিফ হুসাইন? প্রেজেন্ট স্যার। কাজী সাফায়েত হুসাইন? প্রেজেন্ট স্যার। স্যার আমি শাকিল স্যার, আমারটা স্যার শুনতে পাইনি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিলাম দিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার আমি স্যার দহাউদ্দিন। কোনটা? স্যার আমি স্যার দহাউদ্দিন। তো এক্সাম রুলটা বলুন তো। 713। আচ্ছা, 713 দিছি। জায়েদ হুসাইন? প্রেজেন্ট স্যার, গতদিনও ছিলাম স্যার। তারার কি যেন 717। স্যার প্রেজেন্ট, কতদিনও ছিলাম। আচ্ছা। শহীদুল ইসলাম? শহীদুল ইসলাম? ইমেল 719। ইমেল 820। মুনিরুল হাসান মনে হয়, মুনিরুল হাসান। 721 তানভীর আহমেদ? প্রেজেন্ট স্যার। আরাফাত হুসাইন 722। আরাফাত হুসাইন। আমিনুল হক চৌধুরী? আচ্ছা, এতক্ষণ যাবত আসলে আসার কথা হচ্ছে, যা পড়ালাম এখান থেকে কোনো কিছুই এক্সামে থাকবে না। যে এই প্রথম দুইটা ক্লাসে যা পড়ানো হয়েছে এখান থেকে কোনো কিছুই এক্সামে থাকবে না, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য, আর কিচ্ছু না। এক্সামে থাকবে আগামী ক্লাস থেকে আমরা যেটা পড়বো ওটা আসলে এক্সামে থাকবে। মোটামুটি আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে একদম আমরা সিলেবাসের মধ্যে ঢুকবো। স্যার আমি ক্লাসে ছিলাম, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম।
স্যার নাম প্রেজেন্ট হয় না সেই জন্য হ্যাঁ বলেন রুল ক্লাসে ছিলাম কিন্তু না এক্সাম রুল কত 705 মাউন্ট শেখ জি স্যার আর নেক্সট দিন থেকে স্যার আমরা চ্যাটের রোল লিখে দিলে হয় না? কিরকম মানে স্যার চ্যাটে আমরা এক্সাম রোল লিখে স্যার অ্যাটেন্ডেন্স দিলে হয় না স্যার? কারণ অনেক সময় সাউন্ড শোনা যায় না। আচ্ছা হ্যাঁ অসুবিধা নাই এখানে আসলে চেক করা যাবে সবাই এখানে দেখলাম যে সবাই তো এক্সাম রুল অনুযায়ী দিছে চেক করা যাবে আসলে আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে চেক করা যাবে কে কে আছে এই জাহিদ হোসাইন জি স্যার। এই যে এক্সাম রুল লিখবেন ওই অন্যরা সবাই যেভাবে লিখছে না এভাবে লিখবেন তাহলে আমার দেখতে সুবিধা হয় আর কি জি স্যার, জি স্যার। মামুন শেখ কিভাবে লিখবেন আরেকটা হচ্ছে কি তাসিন তাসিন কিভাবে লিখবেন এক্সাম রুল লিখবেন তাহলে সুবিধা হবে এখানে দেখতে